এর উপরে ক্লাস আমরা ক্লাসে স্টার্ট করে দিচ্ছি কারণ অলরেডি 10:15 বাজে। হ্যাঁ, ওকে ফাইন, আমরা ক্লাসে চলে যাচ্ছি। রেনাল ফিজিওলজির ইম্পর্টেন্সটা যদি আমরা বলি যে এটা কতটুকু ইম্পর্টেন্স, এটা হিসাব করলে রেনাল ফিজিওলজি বোঝার দিক থেকে অনেক ইম্পর্টেন্ট। আর যদি পরীক্ষায় কতটুকু আসে এটা বলি তাহলে হচ্ছে এটা অলমোস্ট 3 স্টার একটা টপিক এবং 3 স্টার যেহেতু তার মানে মোটামুটি সবটুকুই আমাদের ভালোভাবে পড়তে হবে, ভালোভাবে জানতে হবে। এটা হচ্ছে রেনাল ফিজিওলজিটা আমরা আন্ডারগ্রেডে একটু কম পড়ি, একদম ইউরিন ফর্মেশন কিভাবে হয় না হয় এই জিনিসগুলো আমরা একটু কমই মানে বুঝি। এখানে এসে বুঝতে হবে, বুঝলেও ব্যাপারটা এমন না যে একদম ফিজিওলজি টার্ম বা রেনাল ফিজিওলজি ওভাবেই আসবে, ব্যাপারটা এরকম না। ওখান থেকে কিছু কিছু জিনিস আসে যেগুলো আমাদের আবার বোঝার জন্য ইম্পর্টেন্ট, আমরা ওগুলাই এখন দেখি। প্রথমে যদি আমরা রেনাল ফিজিওলজি আর রেনাল অ্যানাটমিটা দেখি, আমাদের কি কি জিনিস পড়তে হবে রেনাল অ্যানাটমিতে। হ্যাঁ, রেনাল অ্যানাটমি সবার আগে জানতে হবে কিডনির যেটা হচ্ছে কিডনি পজিশন। কিডনি পজিশন এটা জানতে হবে। তারপরে জানতে হবে সাপ্লাই গুলো, ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই। এগুলো আমি বলবো না, এগুলো অ্যানাটমিক পার্ট, এগুলো জাস্ট মুখস্থ জিনিস, এগুলো বুঝার বা জানার তেমন কিছু মানে মুখস্থ ছাড়া অন্য তেমন কিছু নাই। তারপরে যেটা জানতে হবে হিস্টোলজি। এই হিস্টোলজি বলতে এই যে আমরা রেনাল নেফ্রন বা ইউনিট ফাংশন এবং অ্যানাটমিক্যাল যে ইউনিটটা পড়তেছি নেফ্রন, এই নেফ্রনের সাথে কি রিলেটেড, কোন ক্যাপসুল থাকে, কয়টা ক্যাপসুল থাকে, কয়টা লুপ থাকে, কয়টা হচ্ছে আমাদের আর্টারিগুলো থাকে, আর্টারিওল থাকে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এরপর জানতে হবে যে লাইনিং এপিথেলিয়ামটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। পরীক্ষার সময় আপনাদের মানে হিস্টোলজি রিলেটেড করে কোশ্চেনটা দিয়ে দিবে এমন না, আপনাকে দেখা গেল যে আপনার রেনাল ফিজিওলজি থেকে কোশ্চেন দিচ্ছে বা একটা স্টেম হয়তো বা দিয়ে দিল আপনাকে যে এই লাইনিং দিয়ে থাকে। তো এরকম যদি দিয়ে দেয় তখন আপনাকে তো সেই জন্য হচ্ছে আমরা এটা একটু দেখবো। তো এখানে কি বলা আছে যে প্রথমে এখানে আমি যদি দেখাই একটা এফারেন্ট আর্টারিওল, প্রথমত হচ্ছে আমাদের যে মানে বামেস ক্যাপসুল, এটা হচ্ছে হিস্টোলজিক্যাল যেহেতু সেজন্য এখানে শুরুতে এই স্ট্রাকচারটা চলে আসছে। এই যে একটা আর্টারি, এফারেন্ট আর্টারিওল, যেটা হচ্ছে বামেস ক্যাপসুলের ভিতরে ঢুকে, বামেস ক্যাপসুলের ভিতরে ঢুকে সে হচ্ছে ইফারেন্ট আর্টারিওল হয়ে বের হয়ে সে হচ্ছে পেরিটিউবুলার আছে, সেই টিউবুলকে এনসার্কেল করে থাকে। এখন এবার বামেস ক্যাপসুলের লাইনিংটা থাকে হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম, তারপরে সেখান থেকে আসবে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, যেটা হচ্ছে কি বলে স্কয়ার যে লাইনিং এপিথেলিয়াম সেটা থাকবে। তারপরে আসবে হচ্ছে আবার ডিসেন্ডিং লুপ অফ হেনলি, অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি। এই অ্যাসেন্ডিং লুপ অফ হেনলিতে আবার স্কোয়ামাস লাইনিং এপিথেলিয়াম থাকবে। এখানে বলা হয়েছে যে যখন অ্যাসেন্ডিং লিম্ব থেকে ডিস্টালটা হচ্ছে ঠিক হয়ে উঠবে তখন এই জায়গায় কোনো মাইক্রোভিলাই থাকবে না। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ইম্পর্টেন্ট নোট যে এখানে কোনো মাইক্রোভিলাই থাকে না, তাহলে অন্যগুলোতে থাকবে। এই কিউবয়েডাল থেকে এই ডিস্টাল কনভলিউটেড টিউবুলের এই যে যখন আমার 3 থেকে ঠিক হলো এই জায়গায় মাইক্রোভিলাই থাকে না, আর জিনিস থাকে না সেটা হচ্ছে ব্রাশ বর্ডার। এই দুটো জিনিস থাকে না, তাহলে কোথায় মাইক্রোভিলাই থাকতে পারে? প্রথমে কনভলিউটেড টিউবুলে আমার কিউবয়েডাল থাকতেছে, এই কিউবয়েডাল এপিথেলিয়ামে কিন্তু ব্রাশ বর্ডার এবং মাইক্রোভিলাই দুটোই থাকবে। আসলো তারপরে যখন আমরা ডিস্টাল থেকে আস্তে আস্তে কালেক্টিং ডাক্টে আসবো, কালেক্টিং ডাক্ট থেকে কালেক্টিং টিউবুলে ঢুকবো, যখন কালেক্টিং ডাক্টে ঢুকে যাচ্ছি তখন এটা লাইনিং হয়ে যাচ্ছে কলামনার এপিথেলিয়াম। ওকে, এরপর তো আচ্ছা শেষ, এই গেল হচ্ছে আমাদের এটা লাইনিং এপিথেলিয়াম। এখন কথা হচ্ছে একটা কিডনিকে যদি আমরা ক্রস সেকশন করি, কিডনিটাকে যখন আমরা এভাবে কেটে ফেলতেছি তখন কি হয়? তখন বাইরের দিকে যে লেয়ারটা থাকে সেটাকে বলা হচ্ছে কর্টেক্স, আর ভিতরে যে লেয়ারটা থাকে সেটাকে বলা হচ্ছে মেডুলা। এখন এই যে আমাদের এখান দিয়ে এফারেন্ট আর্টারিওল এভাবে পেঁচা থাকতেছে, এই যে থাকতেছে এটার মধ্যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল অংশটা থাকতেছে কর্টেক্সে, আর বাকি যা যা আছে সবগুলো থাকবে হচ্ছে মেডুলাতে। ওকে, তারপরে বলা হচ্ছে এই যে বামেস ক্যাপসুল, যেটা বামেস ক্যাপসুলের প্যারাইটাল লেয়ার আছে, ভিসেরাল লেয়ার আছে। প্যারাইটাল লেয়ারে কি থাকে? প্যারাইটাল লেয়ারে থাকে স্কোয়ামাস এপিথেলিয়াম, আর ভিসেরাল লেয়ারে যেটা থাকে সেটাকে বলে পোরোসাইট। আচ্ছা, এই হচ্ছে আমাদের হিস্টোলজি রিলেটেড কথাবার্তা। এরপরে তো একটা নরমাল জিনিস, সেটা হচ্ছে কিডনির যে ফাংশন, এটা বলবে। প্রথম ফাংশনই হচ্ছে সে ইউরিন প্রডিউস করতে পারে। ফর্মেশন অফ ইউরিন কিভাবে করে? ইলেক্ট্রোলাইট, তারপরে হচ্ছে ইউরিন ফর্মেশন করার কারণটা কি? সে হচ্ছে বডির ওয়াটার, ইলেক্ট্রোলাইট, অ্যাসিড, বেস এই সবগুলোকে ব্যালেন্স করে। তারপরে তার সেন্ডোক্রাইন ফাংশন আছে, তারপরে তার হচ্ছে ব্লাড প্রেশার কন্ট্রোলের একটা ফাংশন আছে, মেটাবলিক ফাংশন আছে, বিভিন্ন রকমের ফাংশন আছে। এই ফাংশনের মধ্যে রেনাল ফাংশন যদি আমাকে জিজ্ঞাসা করা হয়, রেনাল ফাংশন জিনিসটা কতটুকু ইম্পর্টেন্ট, অবশ্যই এটা জাস্ট একটা মানে ওয়ান স্টার একটা টপিক, আমি জাস্ট লিখে দিব। কিন্তু রেনাল ফাংশনের ভিতরে যেই ফাংশনটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এন্ডোক্রাইন। কেন? কারণ তার কিছু এন্ডোক্রাইনের ফাংশন আছে যেটা আবার ইনফিনিটিস্টার টপিক। সেটা কি? সে ইলেক্ট্রোপোয়েটিন তৈরি করতে পারে পেরিটিউবুলার ক্যাপিলারিতে। তারপরে সে কি তৈরি করতে পারে? সে এই ইলেক্ট্রোপোয়েটিন কোথায় গিয়ে কাজ করবে? এটা সে ইলেক্ট্রোপোয়েসিসে গিয়ে সে কাজ করতেছে। তারপর হচ্ছে সে রেনিন তৈরি করতেছে। রেনিনটা কোথায় তৈরি করতেছে? রেনিনটা কোথায় গিয়ে কাজ করতেছে? ওই যে লাঙে, যেটা আমরা রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম বলে একটা সিস্টেম জানি, যেটা আমরা সামনে পড়বো, এই সিস্টেমের ভিতরে গিয়ে কাজে লাগতেছে। তারপরে কি আসে? তারপরে অ্যাক্টিভ ভিটামিন ডি3 তৈরি করতে পারে। তারপরে হচ্ছে সেই ইনফ্লামেটরি মেডিয়েটর প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি করতে পারে। এই যে জিনিসগুলো সে তৈরি করে, এর মধ্যে কিছু আছে সে নিজে তৈরি করে, নিজে সেটাকে ইউটিলাইজ করতে পারে, আর কিছু আছে সে অন্য জায়গায় তাকে পাঠায় দেয়, সেখানে কাজ করে, যেমন ইলেক্ট্রোপোয়েটিন, যেমন আমাদের রেনিন। কিন্তু প্রোস্টাগ্ল্যান্ডিন যেমন প্রোস্টাগ্ল্যান্ডিন ইজ একটা ভেসোডাইলেটিং মেডিয়েটর, সে হচ্ছে রেনাল ব্লাড ফ্লোটাকে বাড়ায় দেয়, ভেসোডাইলেশন। এই যে এফারেন্ট আর্টারিওল, এই এফারেন্ট আর্টারিওলে যখন ভেসোডাইলেশন হবে তখন কি হবে? বেশি বেশি করে ব্লাড ফ্লো আসবে, এখানে হচ্ছে সব ধরনের যে কি বলে ফিল্ট্রেশন সেটা হবে, এবং ইফারেন্ট আর্টারিওলে তখন কনস্ট্রিক্টেড থাকে, সে কনস্ট্রিক্টেড থাকে তখন সে ঢাকনি যে কাজটা সেটা বামেস ক্যাপসুলে ঘটে, ঘটার পরে তখন হচ্ছে কি হয়? এই ডাইলেশনের কারণে এখানে ব্লাড ফ্লো বাড়লো, ব্লাড বেশি আসলো, ফিল্ট্রেশনটা বেশি হবে। এই হচ্ছে কথা। আচ্ছা, তারপরে আসেন যেমন ভিটামিন ডি3 সে নিজেই হচ্ছে প্যারাথাইরয়েড হরমোনের ইনফ্লুয়েন্সে রেনালে প্রক্সিমাল ডিস্টাল কনভলিউটেড টিউবুলে হচ্ছে কাজ করে, রিঅ্যাবজর্পশন, ক্যালসিয়াম পটাশিয়াম এগুলো রিঅ্যাবজর্পশনের ক্ষেত্রে হেল্প করতেছে। তারপর আরেকটা জিনিস আপনারা পড়বেন যেটা আমি আসলে অত বলা কিছু নাই, সেটা হচ্ছে এটা কি বলে কর্টিক্যাল নেফ্রন, মানে নেফ্রন তো ফাংশনাল অ্যানাটমিক্যাল ইউনিট, কর্টিক্যাল এন্ড মেডুলারি নেফ্রনের মধ্যে পার্থক্য। আমার মনে হয় না এটা খুব একটা মানে কঠিন জিনিস, কোনটা কতটুকু থাকে, কোনটা বেশি থাকে, কোনটা কম থাকে, কোনটা বাসায় থাকে, কোনটা বাসায় থাকে না, এটা জাস্ট একটা টুইস্টার টপিক। এটা আপনারা জাস্ট রিডিং মানে একটু মনে থাকে যে হ্যাঁ কোথায় নেফ্রন, টোটাল নেফ্রনে কোথায় হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে থাকে, এটা আর কিছু না। এরপর আরেকটা এটিপিক্যাল জিনিস আমরা পড়বো। এটিপিক্যাল বলতে আমাদের মানে ইম্পর্টেন্ট যে পড়তে হবে সেটা হচ্ছে ব্লাড ফ্লো। যেটা আমরা ব্লাড সাপ্লাই তো করেই আসছি, যে ব্লাড সাপ্লাই রেনাল ব্লাড সাপ্লাই তাহলে কে দেয়? রেনাল ব্লাড সাপ্লাই রেনাল আর্টারি, রেনাল আর্টারি কি অ্যাবডোমিনাল আর্টারি একটা পার্ট। এখন কথা হচ্ছে রেনাল ব্লাড ফ্লো এর একটা মানে স্পেসিফিক কিছু ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়ার জন্য সে কার্ডিয়াক যে ব্লাড ফ্লো, তারপর লাঙের ব্লাড ফ্লো বলেন, অন্য যে কোনো অর্গানের ব্লাড ফ্লোর তুলনায় এই রেনাল ব্লাড ফ্লোটা ইম্পর্টেন্ট, আলাদা। আলাদা কি? অন্যান্য সকল জায়গায় হচ্ছে আমাদের একটা ক্যাপিলারি স্টেশন থাকে। একটা ক্যাপিলারি স্টেশন বলতে কি বোঝাচ্ছে? যে আর্টারিয়াল আর ভেনিওলের মাঝখানে যে ছাকনিটা ক্যাপিলারি থাকে, এটা জাস্ট একটা লাইন থাকে, একটা সেশন থাকে।
আর আমাদের পোর্টাল সিস্টেমে কি থাকবে, দুই ধরনের ক্যাপিলারি থাকবে, টু সেটস অফ ক্যাপিলারি থাকে। সেটাকে একটা হচ্ছে পেরিটিউবুলার ক্যাপিলারি, যেটা হচ্ছে আমাদের ভানাস ক্যাপিলারির সাথে রিলেটেড থাকবে, রিঅ্যাবজর্পশনে হেল্প করবে। আর একটা হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারি, তার মানে এই যে আমার গ্লোমেরুলাস, এই যে আমার গ্লোমেরুলাস, এই জায়গায় একটা ক্যাপিলারি থাকবে, তাহলে এটাকে বলা হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারি। এটা হচ্ছে প্লাজমাটাকে ফিল্টার করে ধরে রাখবে। আচ্ছা, তারপরে হচ্ছে এটাতে ক্যাপিলারি বেড যে থাকতেছে, এই ক্যাপিলারি বেডের প্রেশারটা অনেক বেশি থাকে। কেন বেশি থাকে? কারণ অ্যাবডোমিনাল অ্যাওটা ডিরেক্ট ব্রাঞ্চ হচ্ছে রেনাল আর্টারি। অন্য যে কোনো অর্গানের যে মেইন সাপ্লাইগুলো সেগুলো হচ্ছে ব্রাঞ্চ হয়ে আসে, অর্থাৎ কিন্তু অ্যাবডোমিনাল অ্যাওটা ডিরেক্ট ব্রাঞ্চ হচ্ছে রেনাল আর্টারি, যে কারণে তার হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা অন্য যে কোনো অর্গানের তুলনায় বেশি থাকে। লিভারের তুলনায় বলেন, হার্টের তুলনায় বেশি থাকে। লিভারের তুলনায় 4 টাইমস আর হার্টের তুলনায় 8 টাইমস রেনাল ব্লাড ফ্লো বেড়ে যায় শুধুমাত্র এই হাই প্রেশার ক্যাপিলারি বেড থাকার কারণে। তারপরে কি তার একটা নিজস্ব অটো রেগুলেশন পাওয়ার আছে। তার মানে যখনই হচ্ছে ব্লাড প্রেশার কমে যাবে, মানে আমি ব্লাড ফ্লো কমাই দিচ্ছি, প্রেশার কমাই দিচ্ছি, তার অটো রেগুলেশন কমে যাবে। আবার যখন ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে তখন অটো রেগুলেশনের মাধ্যমে ব্লাড ফ্লোটা বাড়বে। কিন্তু অবশ্যই এই ব্লাড প্রেশারের রেঞ্জটা কত হবে? 80 নিচে নামানো যাবে না, 180 উপরে যাওয়া যাবে না, তাহলে জিএফআর কিন্তু হবে না, মানে গ্লোমেরুলার ফিল্ট্রেশন হবে না। তারপরে হচ্ছে ভাসার এটা একটা স্পেশাল ক্রাইটেরিয়া, যার মাধ্যমে স্লোলি তার ব্লাড ফ্লো বিভিন্ন সার্কুলেশন বিভিন্ন সেক্টরে চলে যাচ্ছে। এটা হচ্ছে তার ভাসার এটা হচ্ছে কিডনির একটা স্পেশাল ক্রাইটেরিয়া, যেখানে ভাসার থাকে। ভাসার হচ্ছে জালির মতো ব্লাড ভেসেলস থাকে, এই জালি দিয়ে আস্তে আস্তে সব জায়গায় ব্লাড চলে যাবে। এই কারণে কোনো কারণে যখন কিডনি ফেলিওর হয় তখন কি হয়, আস্তে করে বডিটা কিন্তু মানে ব্যাক করা শুরু করে, মানে রিডাক্ট করা শুরু করে, আর কিন্তু তখন তাকে মানে ফেরত আনাটা যায় না। আচ্ছা, তারপরে হচ্ছে মানে টোটাল আমাদের বডি যে ব্লাড ফ্লো বা টোটাল কার্ডিয়াক আউটপুট, তার 26% কিডনি রিসিভ করে। এই কারণে কিন্তু ম্যাক্সিমাম ব্লাড ফ্লো রিসিভ করে হচ্ছে আমার হার্টের পরে হচ্ছে কিডনি। এই হচ্ছে তার স্পেশাল কিছু ক্রাইটেরিয়া। আচ্ছা, এরপরে আসেন এখানে একটা জিনিস, এই যে এখানে বলা হচ্ছে এটা এফারেন্ট আর্টারিওল, এটা এফারেন্ট আর্টারিওল, এই হচ্ছে আমার বামেস ক্যাপসুল। এই জায়গাটা এসে আমার সকল সাথীর কাজটা হচ্ছে। বামেস ক্যাপসুলের কলয়েডাল অসমোটিক প্রেসার আছে, তার মানে ওখানে প্লাজমা থাকে, তার প্রোটিন আছে, প্রোটিন থাকা মানে তার অসমোটিক প্রেসার আছে, সেটা হচ্ছে তার কলয়েডাল অসমোটিক প্রেসার, যেটা প্লাজমা প্রোটিনের কারণে হয়। আর যে কোনো ফ্লুইডের যে প্রেসার ডাইলেশনের কারণে যখন ফ্লুইড আছে তখন যে প্রেসারটা হয় সেটাকে বলা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার রিলেটেড টু দ্য ফ্লুইড। আচ্ছা, তাহলে এই বামেস ক্যাপসুলের যেটা কলয়েডাল অসমোটিক প্রেসার আর হাইড্রোস্ট্যাটিক প্রেসার, আবার এটাকে কি বলা হচ্ছে গ্লোমেরুলাসের যে কলয়েডাল অসমোটিক প্রেসার, হাইড্রোস্ট্যাটিক প্রেসার, এইটার একটা তারতম্য আছে। এই তারতম্য হওয়ার কারণে আমাদের তখন হচ্ছে ফিল্ট্রেশন প্রেসারটা কেমন সেটা ডিপেন্ড করে। এখন কথা হচ্ছে ফিল্ট্রেশন প্রেসার জেনে আমার কি, তাই না? ফিল্ট্রেশন প্রেসার জেনে লাভ এটাই যে এই ফিল্ট্রেশনের মাধ্যমে আমি বুঝতে পারবো, ফিল্ট্রেশন প্রেসারটা যখন বেড়ে যাবে তখন আমি বুঝতে পারবো যে আসলে কতটুকু আমার কি বলে কতটুকু আমার ফিল্টার হবে। প্রেশার যদি বেশি থাকে তাহলে কি মানে ফিল্ট্রেশনটা বেশি হবে, নাকি গ্লোমেরুলাসে আটকে থাকবে, নাকি গ্লোমেরুলাস দিয়ে আমাদের যে অসমোটিক পার্টিকেল গুলো আছে, হাই অসমোটিক প্রেসারের পার্টিকেল গুলো আছে সেগুলো চলে যাবে। এই জিনিসটা ডিপেন্ড করে। তাহলে বমেস ক্যাপসুলে এক ধরনের প্রেসার থাকবে আর গ্লোমেরুলাসে এক ধরনের প্রেসার থাকবে। এখন এখানে বলা হয়েছে যে বমেস ক্যাপসুল, এখানে আছে গ্লোমেরুলাস, গ্লোমেরুলাসের হাইড্রোস্ট্যাটিক প্রেসার কত? গ্লোমেরুলাসের হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা হচ্ছে 60। আর বমেস ক্যাপসুলের কত? বমেস ক্যাপসুলের কলয়েডাল অসমোটিক প্রেসার হচ্ছে 0। তার মানে বমেস ক্যাপসুলের কলয়েডাল অসমোটিক প্রেসার বলতে সেখানে কোনো ধরনের প্রোটিন কিন্তু থাকে না। যদি প্রোটিনই থাকে তাহলে কিন্তু সেই ইউরিন তৈরি করার সময় এই জায়গাটা দিয়ে পাস করে চলে যাবে। সে যদি ইউরিনটা পাস করে চলে যায়, তার ইউরিনের যদি আমরা কি করি, আমরা কি চাই? প্রোটিন চাই না। প্রোটিন থাকা মানে কোনো কারণে সেই ছাঁকনি দিয়ে প্রোটিন পাস করে ইউরিনে চলে আসছে, মানে এটা কোনো একটা ইনফ্লামেটরি কন্ডিশন বা এটা কোনো একটা ডিজিজ কন্ডিশন। তার মানে সে ফিল্টার করে উপরেই রাখতেছে, যেটা ব্লাডে আবার রিঅ্যাবজর্পশন হয়ে যাবে। তার মানে বমেস ক্যাপসুলে কোনো ধরনের কোনো কলয়েডাল অসমোটিক প্রেসার নাই, 0। আবার যদি আমি বলি গ্লোমেরুলাসে যদি আমি চিন্তা করি তাহলে কি তার অবশ্যই ব্লাড থাকা মানে তার কলয়েডাল অসমোটিক প্রেসার থাকে। কলয়েডাল অসমোটিক প্রেসার কত? 32। কিন্তু বমেস ক্যাপসুলে কি আছে? হাইড্রোস্ট্যাটিক প্রেসার আছে। তাহলে হাইড্রোস্ট্যাটিক প্রেসার যদি থাকে তাহলে সেটা কত? 18। এটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে 10 আসে রেজাল্ট। তার মানে 10 to 15 মিলিমিটার অফ মার্কারি হচ্ছে আমার ফিল্ট্রেশন প্রেসার, এটা হচ্ছে রেঞ্জ। এখন এখান থেকে আমাদের যাবতীয় প্রশ্ন হয়, কি প্রশ্ন হয়? এই ক্যালকুলেশনটা যদি মনে রাখেন যে বমেস ক্যাপসুলে যদি কোনো ধরনের কলয়েডাল অসমোটিক প্রেসার বেড়ে যায়, এখন বেড়ে গিয়ে ধরেন এখানে যদি 10 আসে তাহলে এখানে কি হচ্ছে 70 আর এখানে হচ্ছে 50, তাহলে কি হচ্ছে 20। তার মানে ফিল্ট্রেশন প্রেসার বেড়ে যাচ্ছে। তাহলে এইভাবে চিন্তা করতে হবে যে বমেস ক্যাপসুলে কলয়েডাল অসমোটিক প্রেসার বেড়ে গেলে ফিল্ট্রেশন প্রেসার বাড়বে না কমবে, বমেস ক্যাপসুলে হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেড়ে গেলে প্রেসার কমবে না বাড়বে, এটা আপনারা নিজেরা ক্যালকুলেশন করবেন। এবং এই ধরনের ক্যালকুলেশন যদি পরীক্ষায় আসে তাহলে মনে রাখবেন যে এটা কিন্তু টাইম কনজিউমিং। সো এটা আনসার করার সময় কিন্তু সাবধানে আনসার করতে হবে, আস্তে ধীরে নিজেকে আগে এই ক্যালকুলেশনটা লিখে নিতে হবে এবং কোনটা গ্লোমেরুলাসের হাইড্রোস্ট্যাটিক প্রেসার, বমেস ক্যাপসুলে কলয়েডাল অসমোটিক প্রেসার হচ্ছে আগে, তারপর সেখান থেকে বাদ যাবে হচ্ছে বমেস ক্যাপসুলে হাইড্রোস্ট্যাটিক প্রেসার, গ্লোমেরুলাসের কলয়েডাল অসমোটিক প্রেসার। সো কোনটা পারলে কি হবে এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি আজকে মনে করেন যে এটা তো সোজা, কিন্তু ওই যে কোনটার সাথে কোনটা ক্যালকুলেশন যদি আপনি খেয়াল রাখতে না পারেন তাহলে কিন্তু আপনার কোনোভাবেই জিনিসটা মনে থাকবে না। সবথেকে ইজি জিনিস হচ্ছে ক্যাপসুলের কলয়েডাল অসমোটিক প্রেসার কখনোই থাকে না, থাকার কথা না। তাহলে সেটা চিন্তা করে আর হাইড্রোস্ট্যাটিক প্রেসার কত থাকে? সর্বোচ্চ থাকে 60। তাহলে এইটা দিয়ে আপনি মাথায় রাখবেন, বাকিটা কম বেশি কি হচ্ছে সেটা যদি আপনি চিন্তা করেন, ক্যালকুলেট করেন, আপনি নিজেই পেয়ে যাবেন। 4টা অপশন দেয়, অল ট্রু, অল ফলস, 5 নাম্বার অপশন থাকে। তাহলে ওই 4টা অপশন যদি আপনি ঠিকঠাক মতো দিতে পারেন তাহলে কিন্তু আপনার কোশ্চেন আনসারটা হয়ে যাবে। এবার আসলে আমরা প্রথমে কি করছি, প্রথমে আমি ক্যাপসুল থেকে কোনটা আসতেছে? এই গ্লোমেরুলার ক্যাপিলারি, তো ক্যাপসুলের ভিতর দিয়ে যাচ্ছে, তাহলে ক্যাপসুল থেকে আসতেছে প্রক্সিমাল কনভলিউটেড টিউব। এখানে অনেক যেটা আমার নোট বিভিন্ন সময় বিভিন্ন জিনিস পড়া হয়েছে, এখানে অ্যাড করা হয়েছে, আমি যে জায়গাগুলো ধরে দিব আপনারা সেই জায়গাগুলোই পড়বেন, মানে হাবিজাবি করে পড়ার কোনো দরকার নেই। এই প্রক্সিমাল কনভলিউটেড টিউব বলে কি বলা হয়েছে? প্রক্সিমাল কনভলিউটেড টিউব বলে বলা হয়েছে যে কোনো একটা মানে দুই পাশে যদি দুই ধরনের ইয়ে থাকে, এক পাশে ব্লাড এক পাশে ইউরিন, মানে মাঝখানে হচ্ছে লুমেন। এইটা যদি আমি মানে কল্পনা করি, এটা যে ইউরিনের অংশ এই পাশে হচ্ছে ব্লাড, তাহলে এই জায়গাটা কি? এই জায়গাটা হচ্ছে ওই ক্যাপিলারিটা, সেই লুমেনটা। এই লুমেনের ভিতরে আসলে কি থাকে? আর যে কোনো দুইটা যদি আমার সেমি পার্মিয়েবল বা পার্মিয়েবল মেমব্রেন থাকে তার মানে সেখানে এক ধরনের একটা ট্রান্সপোর্ট সিস্টেম থাকবে, কমন একটা ট্রান্সপোর্ট সিস্টেম, যেটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প। এবং এই পাম্পের মাধ্যমে এনার্জি আসবে, এই এনার্জিটা ইউজ করে আদার যেটা সেকেন্ডারি ট্রান্সপোর্ট আছে সবাই সেই ট্রান্সপোর্টগুলো সেই এনার্জিটাকে ইউজ করবে। তাহলে এই ব্লাডের সাইডে কি থাকে? সোডিয়াম পটাশিয়াম পাম্প থাকে। আচ্ছা, ভালো কথা, সেই পাম্প তো হলো, কিন্তু ইউরিনের সাইডে লুমেনে কি থাকে? লুমেনে থাকে হচ্ছে সোডিয়াম ফসফেট কো ট্রান্সপোর্ট, যেহেতু সোডিয়াম নিয়ে যাচ্ছে সাথে পটাশিয়ামকেও সে নিয়ে যাবে। এই যে নিয়ে যাচ্ছে, নিয়ে কি করতেছে? সে ফসফেটের পরিমাণটা ব্লাডে কন্ট্রোল করতেছে। আচ্ছা, সোডিয়াম তো যাচ্ছে, 3টা করে সোডিয়াম যাচ্ছিল সেখানে এনার্জি থেকে, এইভাবে সোডিয়ামগুলো হচ্ছে ব্লাডে চলে যাচ্ছে। এবার আরেকটা জিনিস হচ্ছে যেটাকে কি বলা হয় অ্যান্টিপোড বা কাউন্টার ট্রান্সপোর্ট, সেটা হচ্ছে সোডিয়াম এবং হাইড্রোজেন অ্যান্টিপোড থাকে। এই অ্যান্টিপোডে কি হয়? হাইড্রোজেনটা ইউরিনে চলে যাচ্ছে আর সোডিয়ামটা ঢুকতেছে। খুবই ভালো কথা। ঢোকার পরে এই যে হাইড্রোজেনটা
লুমেনে আসতেছে, মানে ইউরিনে যাচ্ছে, সেই ইউরিনে আবার কি থাকে, ইউরিনে থাকে হচ্ছে বাইকার্বনেট। সেই বাইকার্বনেট কি করে, বাইকার্বনেট হচ্ছে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে। সেই কার্বনিক অ্যাসিড আবার ওয়াটার এবং কার্বন ডাই অক্সাইডে ভেঙে আলাদা হয়ে ঢুকে যায় হচ্ছে লুমেনে। লুমেনে যখন যায় তখন সে কার্বনিক অ্যাসিডের মাধ্যমে আবার কার্বনিক অ্যানহাইড্রোজের মাধ্যমে সে আবার তৈরি করতেছে কি, কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড লুমেনে ভেঙে ইউরিনে দিয়ে দিচ্ছে আবার হাইড্রোজেন আয়নকে, আর বাইকার্বনেট দিয়ে দিচ্ছে ব্লাডে। তাহলে হাইড্রোজেন আয়ন যখন দিয়ে দিচ্ছে তখন ইউরিনের পিএইচটা হয়ে যাচ্ছে অ্যাসিডিক, তাই না? যত বেশি কার্বনেট, যত বেশি হাইড্রোজেন আয়ন তত বেশি কার্বনিক, তত বেশি হচ্ছে অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি হবে। আর এই বাইকার্বনেট দিয়ে দিচ্ছে ব্লাডে, তাহলে কি হচ্ছে, তার পিএইচটা অ্যালকালি হয়ে যাচ্ছে। এখন এই সোডিয়াম যখন যাচ্ছে, সোডিয়ামের সাথে অটোমেটিক না, অবলিগেটরি ওয়াটার রিঅ্যাবজর্পশন হচ্ছে। অবলিগেটরি মানে হচ্ছে অবশ্যম্ভাবী এই রিঅ্যাবজর্পশনটা হবে। সোডিয়াম যাচ্ছে, ক্লোরিনও যাচ্ছে কিছু পরিমাণ, এর সাথে ওয়াটার এবং পটাশিয়ামও যাচ্ছে। এই রিঅ্যাবজর্পশন হওয়ার কারণে ব্লাড প্রেশার আস্তে আস্তে রাইজ করতেছে, ব্লাড প্রেশার বাড়তেছে, ওয়াটার বাড়তেছে, ব্লাড প্রেশার বাড়তেছে, ব্লাড ভলিউমও বেড়ে যাচ্ছে। এইভাবে ব্লাডে সবকিছু রিঅ্যাবজর্পশন হচ্ছে। আচ্ছা, এখন এখানে কিছু মানে অ্যামাউন্টের কথা বলা আছে। সেই অ্যামাউন্টটা কি, সেটা হচ্ছে এই যে আমরা বলছি